এইবার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের এফবিসিসিআই এর প্রাক্তন সভাপতি জনাব এ কে আজাদকে। জনাব এ কে আজাদ। বিজিএমএ, বিটিএমএ, বিকেএমএ এবং নেতৃবৃন্দ এবং এফবিসিসিআইর সম্মানিত সভাপতি, বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীমণ্ডলী, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সারাদিন আমাদের অনুষ্ঠানটা কভার করেছেন। সাংবাদিক ভাই বোনেরা, আপনাদেরকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আপনারা জানেন কী সমস্যা নিয়ে আজকে আমরা এখানে হয়েছি, এটা অনেক আলোচনা হয়েছে। আমি এই সম্বন্ধে তেমন কিছু বলবো না, শুধুমাত্র এটার সমস্যা একটা, সেটা হলো সহিংসতা। সরকারের সাথে 20 দলীয় দলের সমস্যাটা হচ্ছে রাজনৈতিক। সরকারের সাথে বিরোধী দলের রাজনৈতিক সমস্যা থাকতেই পারে এবং তারা তাদের অধিকারের জন্য তারা সংগ্রাম করবেন, এটাও তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে সহিংসতা করে আমাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে, আমাদের ট্রাক জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমাদের ট্রাকের ড্রাইভারকে পুড়িয়ে মারা হচ্ছে, হেল্পারকে পুড়িয়ে মারা হচ্ছে, আমাদের দোকানপাট বন্ধ করা হচ্ছে, আমাদের দোকানপাটে বোমা মারা হচ্ছে। এখানেই আমাদের সমস্যা। বিদেশিরা বাংলাদেশে ভ্রমণ করা বন্ধ করে দিয়েছে। তারা বলছে যে এখন থেকে কোনো বিদেশি বাংলাদেশে আসবে না। আমরা এতদিন প্রতিবেশী দেশগুলোতে গিয়ে কাস্টমারদের সাথে দেখা করে আসছিলাম, তারা মেনে নিয়েছিল। এখন তারা বলছে বাংলাদেশে তাদের যে অফিস আছে এই অফিসকে তারা নিরাপত্তা মনে করছে না, নিরাপদ মনে করছে না। তাদের লোক ফ্যাক্টরিতে গিয়ে মাল ইন্সপেকশন করবে, এটা তারা মনে করে তাদের কাছে এটা গ্রহণযোগ্য হচ্ছে না। নিরাপত্তার কারণে তারা মনে করছে এপ্রিল অ্যান্ড অনওয়ার্ড বাংলাদেশে অর্ডার দেবে কি দেবে না এই ব্যাপারে তারা আমাদের সাথে যোগাযোগ করছে। তারা বলছে সহিংসতা বন্ধ কবে হবে, আমাদের কাছে কোনো সঠিক জবাব নাই। আমরা সঠিক জবাবের জন্য সরকারের সাথে যোগাযোগ করেছি। সরকারের সাথে বলছে যে আমি কোনো সহিংস লোকের সাথে বা দাবি সংক্রামে বসতে পারি না। উদাহরণ দিয়ে বলেছে জাপান সরকারের আইএসএস জাপানের 2 জনকে জিম্মি করেছিল, $200 মিলিয়ন চেয়েছিল তাদের জীবনের মূল্যবান। জাপান সেটা নেগোসিয়েশন করে নাই, তাই তারা এই সহিংস লোকের সাথে তারা নেগোসিয়েশন করতে চায় না। তারা দায়িত্ব দিচ্ছে 20 দলকে। আমাদের কথা কে সহিংস করছে আমরা জানি না। আমরা যেহেতু একটা প্রোগ্রাম দেওয়া হচ্ছে, হরতাল দেওয়া হচ্ছে, অবরোধ দেওয়া হচ্ছে, তখনই আমাদের বোমা মারা হচ্ছে। এটা হয়েছিল 2013 অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরে। যখন সহিংস রাজনীতি হয়েছে তখনই এই ধরনের সহিংস ঘটনা হচ্ছে। আর তারপরে 2013-তে সহিংস ঘটনার কারণে যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা মধ্যমকার ব্যবসায়ী, বড় ব্যবসায়ী ঋণ খেলাপি হয়ে গেছেন, তারা আজকে ব্যাংকের টাকা জমা দিতে পারছেন না। আপনারা যারা ইকোনমিস্ট আছেন, সাংবাদিক আছেন, আপনারা দেখবেন 2007 অর্থ বছরে ঋণ খেলাপের 2011 অর্থ বছরের ঋণ খেলাপের সংখ্যা ছিল মাত্র 6%। 2012-তে সেটা হয়েছে 7%। আর 2014-তে সেটা দাঁড়িয়েছে 13.5%, অর্থাৎ ডাবল। 3 মাসের সহিংসতার কারণে অনেকে রাস্তায় বসে গেছে, অনেকে তাদের ব্যাংক, তাদের বাড়ি ঘর নিলাম করছে। আর এই যে সহিংসতা শুরু হয়েছে তাতে বহু লোক নিঃস্ব হয়ে যাবে, বহু লোক রাস্তায় বসে যাবে, বহু কারখানা বন্ধ হয়ে যাবে, বহু লোক গৃহ হারা যাচ্ছে। আর 87 জন এই পর্যন্ত আত্মাহুতি দিয়েছেন। শত শত লোক মৃত্যুর যন্ত্রণায় বার্ন ইউনিটে কাতরাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী কিছু আর্থিক সহায়তা দিয়েছেন, তা কিন্তু যারা বাবা হারিয়েছেন, যারা স্বামী হারিয়েছেন, যে মা তার সন্তানকে হারিয়েছেন, তার ক্ষতিপূরণ কে দিবে? সেই ক্ষতিপূরণ কখনো কেউ দিতে পারে নাই, দিতে পারবে না। তাদের সংসারের দায়িত্ব কে নেবে? ঠিক যখনই আমরা একটা ট্রাককে বলি চিটাগাং থেকে ঢাকায় আসো, যখন বলি মাল নিয়ে চিটাগাং যাও,
তখনই তারা এই মিনতি আমাদের জানায়, স্যার আমি মরে গেলে আমার সংসারের দায়িত্ব কে নেবে। ঠিক তেমনই একটা অবস্থার মধ্যে আজকে আমাদের প্রতীকী অনুসরণ দমকল। আমরা জানি না এই প্রতীকী অনুসরণের মাধ্যমে আমাদের সমস্যার সমাধান হবে কিনা, কিন্তু আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। যখন কাস্টমাররা বাংলাদেশে আসা বন্ধ করে দিয়েছে, যখন কারখানা আমাদের চালানোর হুমকির সম্মুখীন হচ্ছে, যখন ভবিষ্যতে অর্ডার নিয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে, তখনও আর আমরা বসে নাই। আজকে শুধু প্রতীক অনুসরণ করছি। যদি এর মাধ্যমে সমস্যার সমাধান না হয়, আগামী দিনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন মিলে আমাদের বিভিন্ন বুদ্ধিজীবী, সাংবাদিক, আইন পেশার লোক, সমস্ত পেশার লোক ঐক্যবদ্ধভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আজাদ ভাই। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আব্দুল সালাম মুর্শিদি, বিজিএমই পাস্ট প্রেসিডেন্ট, এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। সালাম ভাই, আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পোশাক এবং বস্ত্র খাত আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজেএমএ সভাপতি, কোঅর্ডিনেটর এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, এফবিসিসিআই সম্মানিত সভাপতি, সাবেক সভাপতি এবং আমার সংবাদ মাধ্যমের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার পূর্ববর্তী বক্তারা ব্যবসার সম্বন্ধে বলে গেছেন। পূর্ববর্তী বক্তারা তারা বলে গেছেন ব্যবসার অবস্থা, আমাদের অবস্থা, অর্থনীতির অবস্থা বলে গেছেন। আমি এই পর্যায়ে যেতে চাচ্ছি না। আমি শুধু এইটুকু বলবো, গত দুদিন আগে আমাদের পোশাক বস্ত্র খাতের যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে একটি কমিটি গঠিত হয়েছে এবং আমাদের একটা ধারাবাহিক কর্মসূচি এবং পন্থা দেওয়া হয়েছে। তারই একটি আজকে এই প্রতীকী অনশন এবং সেটি পালিত হচ্ছে। আজকে সকাল 11টা থেকে শুরু হয়েছে, অলমোস্ট অ্যাবাউট শেষ পর্যায়ে এসে গেছে। আমি শুধু এটুকু বলতে চাই যে সহিংস রাজনীতি এবং রাজনৈতিক সমস্যা চলছে, এইটি সমাধানের জন্য রাজনৈতিক দল অর্থাৎ আমাদের সরকার, বিরোধী দল, সকল রাজনৈতিক দলকে আলোচনার মাধ্যমে এই থেকে একটি সমাধান বের করে তাদেরকে আনতে হবে। সেইটিরই একটি প্রতীকী অনশন এবং আমাদের নিবেদন। আমাদের আজকের এখানে এই অনুষ্ঠানের কোঅর্ডিনেটর পরবর্তী যে কর্মসূচি সেগুলি উনি আপনাদেরকে জানাবেন পরবর্তী এক সপ্তাহ। তবে আমি এইটুকু বলতে চাই, আমার শেষ ওয়ার্ড এইটুকু বলতে চাই যে দেশ বাঁচলে, দেশের অর্থনীতি বাঁচলে তবেই রাজনীতি থাকবে। আপনারা এই রাজনীতি করবেন, দেশ পরিচালনা করবেন এবং দেশ শাসন করবেন। তবে যে অবস্থা যাচ্ছে, আপনারা এই ভঙ্গুর অর্থনীতি নিয়ে আপনারা এই রাজনীতি করে দেশ পরিচালনা করা আপনাদের জন্য ভবিষ্যতে অনেক কষ্ট হবে। আমি আমার বন্ধুবর বিজেএমএ সভাপতি এবং কোঅর্ডিনেটরকে বলবো, আপনি আপনার পরবর্তী কর্মসূচিগুলো দিবেন। আমরা অবশ্যই সেই কর্মসূচি অনুযায়ী আজকে যারা উপস্থিত আছেন সেই যে কর্মসূচি দেবেন সেই কর্মসূচিতে আমাদের একমত থাকবে এবং আমরা উপস্থিত থেকে সেটি পালন করব। সকলেই আজকে সকাল থেকে এই পর্যন্ত আমাদের সাথে আছেন, সংবাদ মাধ্যম আছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ডাইং অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব সালাউদ্দিন আলমগীর। বন্ধুরা, আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব সালাউদ্দিন আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাকচুয়ালি আমি বসে বসে শুনছিলাম, আমাদের সাবেক এফবিসিসিআই প্রেসিডেন্ট আজাদ ভাই বলছিলেন খেলাপি ঋণ প্রসঙ্গে। উনি যে 13% বলেছেন, এটা কিন্তু আঙ্কিক অর্থে ঠিক আছে। দ্যাট মিনস ব্যাংক যখন কোনো ক্লায়েন্ট বিপদগ্রস্ত হয় মাঝে মাঝে রিশিডিউল করে থাকেন।
রিশিডিউল করার পরেই কিন্তু এই 13% এসে দাঁড়িয়েছে। যদি আমরা সত্যিকারের হিসাব ধরি, এটা কিন্তু 25%-এর কম নয়। এবং আমরা যে গতিতে এগিয়ে যাচ্ছি, এই গতিতে যদি আমরা আগাতে থাকি, আগামী 6 মান্থের মধ্যে বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরে 50%-এর কাছাকাছি রূপ দিবে। আমরা আজকে বাংলাদেশ প্রতিদিন অনেকেই দেখে থাকি, পড়ে থাকি। যদি পড়ে থাকি তাহলে আমরা দেখব যেই বছর এই পর্যন্ত যে অর্ডার আসার কথা ছিল তার মাত্র 45% অর্ডার এসেছে, মাত্র 45%। এই পরিমাণ অর্ডার বা এইভাবে যদি অর্ডার ডিসেম্বর পর্যন্ত আসে, বা এইভাবে যদি রাস্তাঘাটে অবরোধ, হরতাল এবং এই অসহযোগ আন্দোলন বা পেট্রোল বোমার বিভিন্ন খেলা চলতে থাকে, তাহলে কিন্তু বাংলাদেশের এক্সপোর্ট আমরা যেখানে $50 বিলিয়ন আশা করি, সেখানে কিন্তু $10 বিলিয়ন নেমে আসবে। আমি আমার সামনে যে সাংবাদিক ভাইয়েরা আছেন, আমার পোশাক শ্রমিকের যে ভাইয়েরা আছেন, শুধু একটি কথা বলতে চাই, আমরা ইলেকশনের পূর্বে আমরা যদি মনে করি যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি নেত্রী এই দুজন যদি দেশের মাথা হয়ে থাকেন, আমরা কিন্তু ইলেকশনের পূর্বে কোন না কোনো মাথার আশ্রয়ে চলে যাই এবং আমরা কোনো না কোনো মাথাকে ভোট দেই অথবা অন্য কোনোভাবে তাদেরকে হেল্প করে থাকি। কিন্তু আজকে দেশের এই বিপদে, আমাদের গার্মেন্টস সেক্টরের এই বিপদে দুই মাথা কিন্তু সন্তানদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমি আমার এই সংগঠনের মাধ্যমে, সকলের মাধ্যমে আমি দুই মাথাকে অনুরোধ করতে চাই, তারা দেশের বিপদে, আমাদের এই সেক্টরের বিপদে আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন না। আমরা আপনাদের এই সন্তান, দেশের এই সমস্যা সমাধানে, দেশের এই সমস্যা সমাধানে বাইরের লোক আসবে কেন, অন্য জায়গার লোক আসবে কেন, অনির্বাচিত সরকার আসবে কেন? দুজনেই নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, দুজনেই দেশের মাতা। দুই মাতার কাছে আমার আকুল আবেদন, আপনারা বসুন, সমস্যার সমাধান করুন, দেশকে বাঁচান, আমাদের সেক্টরকে বাঁচান, আমাদের শ্রমিক ভাইদেরকে বাঁচান। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন বিটিএম-এর সম্মানিত সভাপতি, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব তপন চৌধুরী। এখন বক্তব্য রাখবেন জনাব তপন চৌধুরী। এই সহিংসতার রাজনীতির যারা শিকার আমরা, এবং তার বিরুদ্ধে আজকের আমাদের এই অবস্থান। সারাদিন আমরা অনেক বক্তব্য শুনেছি, একটাই আমাদের কথা, আমরা যারা ব্যবসা করি এবং আমাদের যারা 1 কোটি শ্রমিক আমাদের সঙ্গে জড়িত এবং তাদের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত প্রায় 5 কোটি পরিবারের উপর নির্ভরশীল, এই 5 কোটি যারা সদস্য, তাদের সবার দায়িত্ব আমাদের হাতে। আমরা অনুরোধ করব, যারা রাজনীতি পরিচালনা করেন, যারা ক্ষমতায় রয়েছেন, যারা ক্ষমতার বাইরে রয়েছেন, আমাদের কাজ চালাতে দিন। আমরা দেশের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি, দেশের অর্থনীতির জন্য কাজ করি। দয়া করে, আজকে প্রায় 40 দিন হতে চলেছে, অনেক পরিসংখ্যান আপনাদের হাতে রয়েছে। প্রতিদিন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, প্রিন্টেড মিডিয়ার মাধ্যমে আপনারা দেশের আনাচে কানাচের খবর আপনাদের কানে পৌঁছাচ্ছে। আমাদের যে সমস্ত মা বোনেরা, শিশু সন্তানেরা যারা এই পেট্রোল বোমার শিকার হয়ে যারা মারা গিয়েছেন, যারা আজকে হাসপাতালে যারা মৃত্যুর দিন গুনছে, কি তাদের অপরাধ? তাদের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে দয়া করে আপনারা এই কর্মকাণ্ড থেকে বিরত থাকুন, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। এই কথাটি বলবার জন্যই আজকের আমাদের এই প্রতি অনশন। আগামী দিনের, আগামী 1 সপ্তাহের প্রোগ্রাম আপনাদের কাছে পরবর্তীতে জানানো হবে। আমরা আশা করি কোনো প্রোগ্রামের প্রয়োজন হবে না। আমি আশা করি সেই শুভ বুদ্ধের উদয় হবে।
আজকে আমরা জঙ্গি রাষ্ট্রে, কোনো ব্যর্থ রাষ্ট্রে আমরা পরিণত হতে চাই না। আমরা চাই যে অর্থনৈতিক কর্মকাণ্ড যেটি আমরা দেখেছিলাম যেভাবে চলছিল, যে $50 বিলিয়ন আজকে এই পোশাক শিল্প খাত থেকে টেক্সটাইল এবং বিজিএমএ বিটিএ মিলে আমাদের যে শক্ত একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং সঙ্গে সঙ্গে অন্যান্য যেসব অ্যালাইড ইন্ডাস্ট্রি রয়েছে, তাদের প্রত্যেকের যে অর্থনৈতিক যে কর্মকাণ্ড চলছিল সেটি আবার পুনর্জীবিত হবে, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব তপন চৌধুরী। এবার বক্তব্য রাখতে আসছেন বাংলাদেশ ফেডারেশন চেম্বারের সম্মানিত প্রেসিডেন্ট জনাব কাজী আকরাম উদ্দিন। এর মধ্যেই বক্তারা বলে গেছেন সংখ্যার কথা। সংখ্যা শুধু পেট্রোল বোমার মধ্যেই না, সংখ্যা কিন্তু আমাদের ব্যবসায়। সেই আলোকে কথা বলবেন আমাদের সম্মানিত সভাপতি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নিঃসন্দেহে আমরা ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি। ব্যবসায়ী হিসেবে আমাদের হৃদয় অত্যন্ত ভারাক্রান্ত, যে ব্যবসার যখন ব্যবসা চলে না, মানুষ বোমাবাজির আতঙ্কে যায়, মানুষ জ্বালাও পোড়াও সন্ত্রাস এর ভিতরে মানুষ দিন যাপন করে, তখন নিঃসন্দেহে ব্যবসায়ীরা নিরাপদ নয়, ব্যবসায়ীদের নিরাপদ থাকতে পারে না। সুতরাং আপনাদের নিশ্চয়ই সবাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে বিজিএমই প্রেসিডেন্ট সব সহ বিজিএমই, বিকেএমই এবং বিটিএমই, এই তিনটে সংগঠন আমাদের বাংলাদেশে প্রায় আমাদের অর্থনৈতিক উন্নয়নের দিকে 80% অনুযায়ী আমাদের প্রদান করে থাকেন। সুতরাং এই তিন সংগঠন এমন এক অবস্থানে এখন আছে যে ওনারা না পেরে, মানুষ কখন এই অবস্থায় আসে, না খেয়ে থাকে, অনশন করে কখন, যখন অন্য কোনো অবস্থান থাকে না। সুতরাং আজকে এই ওনাদের এই অনশন অনুষ্ঠানের সাথে একাত্মতা ঘোষণা করার জন্যই সারা বাংলাদেশের এফবিসিসি এর তরফ থেকে আমি এখানে উপস্থিত হয়েছি এবং ওনাদের সাধুবাদ জানাচ্ছি যে ওনারা এইরকম একটা অনুষ্ঠান এবং প্রতিবাদের ব্যবস্থা করেছেন। এবং আপনাদের নিঃসন্দেহে মনে থাকার কথা সাংবাদিক ভাইদের এবং আপনাদের সবাই, গত 8 তারিখে আমরা সারা বাংলাদেশে আমরা জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত গেয়ে আমরা যে প্রতিবাদ জানিয়েছিলাম, আমরা শান্তি চেয়েছিলাম, আমরা শান্তির মাধ্যমে আমাদের ব্যবসা বাণিজ্য করতে চেয়েছিলাম। আজকে অনেকে অনেক বক্তব্য রেখে গেছেন, এরপরে আমার মনে হয় না আমি নতুন কিছু বলতে পারবো, কেননা সব কথাই ওনারা বলে গেছেন। যারা সবচাইতে বেশি ভারাক্রান্ত এবং সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত তারাই কিন্তু আজকে আপনাদের মাঝে কথা বলে গেছেন এবং আমি তাদেরই প্রতিনিধিত্ব করি বাংলাদেশে। সুতরাং আমি মনে করি প্রত্যেকের দুঃখ বেদনা এবং প্রত্যেকের সংঘাত, প্রত্যেকের লাভ ও লোকসানের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত, আমার এফবিসিসি সবার সাথে জড়িত। তাই আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই যে আমরা যে 13 সালে 3-4 মাসে যে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, তখন ভেবেছিলাম যে ইলেকশন পর্যন্ত চলতে থাকলে তারপর ইলেকশনের পরে আমরা একটা শান্তি পাবো। ইলেকশন হয়ে গেল, রাজনৈতিক দলেরা কেউ ইলেকশন করলেন, কেউ করলেন না, কিন্তু তারপরে আমরা ঠিক একটা বছর এই আমাদের এই বিজিএমই, বিটিএমই বাংলাদেশকে এমন এক অবস্থানে নিয়ে গিয়েছিল যে তারা একটা সাবমিট করে এই ঘোষণা দিয়েছিলেন যে আগামী 21 সালের মধ্যে বাংলাদেশ 25 বিলিয়ন না $50 বিলিয়ন এক্সপোর্ট করতে সমর্থ হবে। তার অর্থ তারা আশান্বিত হয়েছিল, দেশকে আশান্বিত করেছিল, ব্যবসায়ী সমাজকে আশান্বিত করেছিল। কিন্তু তারপরে 5ই জানুয়ারি থেকে আমরা কি দেখতে পেলাম? সেই রাজনীতির নামে আবার শুরু হয়ে গেল হানাহানি। সেই হানাহানি, আমাদের নৃশংসতা, আমাদের বোমাবাজি আপনাদের বললে অত্যুক্তি নেই। আমি শুধু একদিন বলেছিলাম যে আমরা ব্যবসায়ীরা দরকার হলে আইনের আশ্রয় নিব। এই কথা বলার পরে ওই রাত্রেই আমার বাড়িতে 3টা ককটেল ফাটায়। তারপরে আর একদিন বলেছিলাম ব্যবসায়ীরা একত্রিত হয়ে আবার সংগঠিত হয়ে এই বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। তারপরে ঠিক আমার গেটের মধ্যে আর একটা মেরেছে। তার অর্থ হলো আমরা কেউ এরা থেকে
বাদ যাচ্ছি না। এবং এখানে দাঁড়িয়ে এইটাই বলতে পারি যে বোমাবাজি ব্যবসায়ীরা চায় না, সন্তান ব্যবসায়ীরা চায় না, ব্যবসায়ীরা চায় শান্তি। এবং আজকেও শান্তির জন্য এখানে একত্রিত হয়েছি, এই শান্তি আমরা চাই। কিন্তু যেদিন দেখবো অশান্তি বন্ধ হচ্ছে না, তখন আমরা আর আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং আমরাই এই অশান্তিকে একদিন বন্ধ করার চেষ্টায় আমরা করব। কেন আমরা রাস্তায় দাঁড়িয়ে যাব? তাই আমি বিপদমান গ্রুপকে এবং রাজনৈতিক গ্রুপ বলেন, বিপদমান গ্রুপ বলেন, আমি সবাইকে বলতে চাই যে আপনারা সমঝোতার মাধ্যমে, সংযোগের মাধ্যমে এবং মানুষকে ভালোবাসার মাধ্যমে এর একটা সমাধান করেন। তবে আমি শুধু সরকারকে এটাই বলতে চাই যে সরকারের দায়িত্ব হয়ে যায় মানুষের শান্তি দেওয়ার, মানুষের নিরাপত্তা দেওয়ার। আর এক দলের যদি হয় নিরাপত্তা বিঘ্ন করব, তাহলে দেশে কত পুলিশ আছে, কত মিলিটারি আছে, কত কিছু আছে, কত দিয়ে কি করতে পারে। সুতরাং আমি দুই পক্ষকেই শান্তিতে অবস্থান করার জন্য, শান্তির প্রত্যাশা করার জন্য সব পক্ষকেই আমি অনুরোধ জানাচ্ছি। সুতরাং আমরা ব্যবসা করতে চাই, আমরা শান্তি চাই। আমি ওই দিনে বলেছিলাম সবার উপরে দেশ এবং সবার উপর অর্থনীতি, দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও। আজকে এখানে যারা বসা আছে বাংলাদেশের অর্থনৈতিক ধারক এবং বাহক তারা। সুতরাং এদের যদি ধ্বংস করা হয়, আমাদের ধ্বংস করা হয়, দেশের অর্থনীতি ধ্বংস হবে। দেশের কিন্তু রাজনৈতিক ধ্বংস কিছু করতে পারে না। বিশ্বে কিন্তু এখন দেখা যায় অর্থনৈতিক ধ্বংসই সেই দেশকে ধ্বংস করে দেয়। আজকে ইউক্রেন আর রাশিয়া কোনোদিন সিজফায়ার করতো না যদি অর্থনৈতিক স্যাংশন তাদের উপরে না দেওয়া হইতো। সুতরাং অর্থনীতি সবচাইতে বড় শক্তি এখন রাজনীতির চাইতেও। সুতরাং আপনাদের এই ভিন্ন রাজনীতি, তথাকথিত রাজনীতি বন্ধ করে আপনারা আমাদের এই অর্থনীতিকে সজাগ করুন, অর্থনীতিকে জাগিয়ে তুলুন, সচল করুন, এই প্রত্যাশা রাখি। এবং ওনারা আগামীতে যে কোনো আন্দোলনে ওনারা ডাক দিলে নিঃসন্দেহে এফবিসিসির তরফ থেকে আমরা ওনাদের সাথে থাকব, এই প্রত্যাশা রেখে এবং আপনাদের সাথে সহযোগিতা ঘোষণা করে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। বন্ধুরা, বিজিএমই, বিকেএমই এবং বিটিএমইর উদ্যোগে আয়োজিত আজকের প্রতীকী অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা সকাল 11টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে প্রতীক অনশন পালন করছি। ইতিপূর্বে আমরা মানববন্ধন করেছি। আমরা এফবিসিসিআই নেতৃত্বে 12টা থেকে 12:15 পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত অ্যাসোসিয়েশন এবং সমস্ত চেম্বার মিলে আপনার জাতীয় পতাকা হাতে আমরা দাঁড়িয়েছিলাম। আমরা এর অবসান চাই। আমরা ব্যবসা বাণিজ্য নির্বিঘ্নে করতে চাই। আমাদের জানমালের নিরাপত্তা চাই, ব্যবসা সহায়ক পরিবেশ চাই। এই হলো আমাদের কর্মসূচি। অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায় তখন ভালোবাসা জানালা দিয়ে পালায়। আজকে ভালোবাসা দিবস, কিন্তু আমাদের অভাবের কারণে, আমাদের সমস্যার কারণে আজকে আমাদেরকে এখানে থাকার কথা ছিল না। কিন্তু আপনারা দেখেছেন সকাল থেকে সন্ধ্যা অবধি এই পর্যন্ত সমস্ত ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে অনাহারে অনশন করছেন, বসে আছেন। তারপরেও যদি আমাদের জাতীয় নেতৃবৃন্দের শুভ বুদ্ধির উদয় হয়, এই দেশটাকে যেন ওনারা এই নৃশংসতা, এই সহিংসতা, এই নৈরাজ্যের হাত থেকে রক্ষা করেন। সমবেত উপস্থিতি, আমাদের শেষ বক্তা বিজিএমইর সম্মানিত সভাপতি, আমাদের সবার প্রিয় জনাব আতিকুল ইসলাম এখন সমাপনী বক্তব্য রাখবেন এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব আতিকুল ইসলাম, সম্মানিত সভাপতি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন বিজিএমইএ।
দেখি যতটুক পাওয়া পরে আসসালামু আলাইকুম। বিকেএমএ আয়োজিত এই সহিংসতার বিরুদ্ধে অনশনে যারা অংশগ্রহণ করেছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন এপিপিসিসিআই এর সম্মানিত প্রেসিডেন্ট জনাব আকরাম সাহেব, উপস্থিত আছেন বিটিএম এর সম্মানিত প্রেসিডেন্ট জনাব পাপন চৌধুরী, উপস্থিত আছে বিকেএম এর সম্মানিত ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আসলাম সানি, আরও আমাদের মধ্যে উপস্থিত আছেন এপিসিসিআই এর প্রাক্তন সভাপতি জনাব একেএম আজাদ, উপস্থিত আছেন বিজিএম এর ফরমার প্রেসিডেন্ট জনাব আলম পারভেজ, জনাব শফিউল ইসলাম মহিউদ্দিন, আরও আছে ইএবি এর প্রেসিডেন্ট এবং বিজিএম প্রাক্তন সভাপতি জনাব আব্দুল সালাম মুর্শিদি সহ সকল ভাই ও বোনেরা, এবং আমরা যাকে নিয়ে সবসময় চলি, যাদেরকে নিয়ে আমরা সবসময় একসাথে কাজ করি, আমাদের সাথে আছে আমাদের শ্রমিক নেতৃবৃন্দ, আরো আজ উপস্থিত আছেন সকাল থেকে এই রোদ্রের মধ্যে রাস্তার উপর দাঁড়িয়ে আপনারা যারা খবর প্রচার করছেন নিরলসভাবে, সেই প্রিন্ট মিডিয়ার, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের সামনে উপস্থিত আছেন অনেক শ্রমিক ভাই বোন এবং বিভিন্ন গার্মেন্টসের প্রতিনিধিবৃন্দ, সবাইকে সালাম জানিয়ে যেখানে আজকে আমার বক্তব্য দেওয়ার কথা না, যেখানে আজকে বিকেএম এর রাস্তায় নামার কথা না, যেখানে আমাদের আজকে করার কথা ছিল কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে, আমাদের করার কথা ছিল কিভাবে আমরা কর্মসংস্থান করব, আমাদের কথা ছিল আরো কিভাবে 50 বিলিয়ন 50th অ্যানিভার্সারি করতে পারি, সেইভাবে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বলবো না, রাজনীতিবিদরা না শুনে অর্থনীতির কাহিনী, সেটা দিয়ে আমি সবাইকে বলতে চাই, আজকে যে দুমড়ে পড়া রাজনীতির জন্যই আজকে আমাদের অর্থনীতির কি অবস্থা। বিদেশ থেকে আমাদের কাছে মেসেজ আসছে বাংলাদেশের ব্যবসা কিভাবে অন্য জায়গায় চলে যাবে, এটা নিয়ে বাইরে বিদেশে বিভিন্ন জায়গায় তারা মিটিং করছে। কোন দেশে রাজনৈতিক অস্থিরতা নাই সেই দেশে যাওয়ার জন্য তারা চিন্তা করছে। এটি আমাদের জন্য একটি অবশ্যই একটি আত্মঘাতী। কেন আজকে বাইরা চিন্তা করবে কিভাবে অন্য দেশে চলে যাবে, কেন আজকে বাইরা চিন্তা করবে এই দেশে ব্যবসায়ী বান্ধব না, কেন বাইরা চিন্তা করবে কিভাবে এই দেশ থেকে বিজনেসের ভলিউম তারা কমিয়ে নিয়ে যাবে। আজকে আমাদের 30 বছরের এক্সপেরিয়েন্স, আমাদের আজকে যেখানে আমাদের কাছে সুতা, বুতাম, সুই, সুতা, জিপার, পলিব্যাগ, কার্টুন, ডাইং, ফিনিশিং সবকিছু এই দেশে করতে পারি, অন্য কোনো দেশে কারো যাওয়া দরকার নাই। আমরা প্রমাণ করতে পেরেছি যে আমরা এই দেশে সুতা, কাপড় থেকে শুরু করে সকল ধরনের জিনিস আমরা করতে পারি। বিশ্বে প্রমাণ করেছি আমরা, যদিও আমরা এই দেশে কোনো কটন প্রডিউস করতে পারি না, তবুও পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম অ্যাপারেল এক্সপোর্টার। এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যে শ্রমিক ভাই বোন আছে, ভাইব্রেন্ট ওয়ার্কফোর্স, রিজিলিয়েন্ট এন্টারপ্রেনার আর আমাদের ব্যবসা বান্ধবের জন্য। কিন্তু সেই আজকে ভাগ্যের নির্মম পরিহাস, যেখানে আমরা এগিয়ে যাব, কিন্তু কেন জানি আমাদের রাজনীতিবিদরা আমাদেরকে এগিয়ে নিয়ে দিতে চাচ্ছেন না। কেন জানি আমাদেরকে বলা হচ্ছে
তোমরা এক্সপোর্ট না বাড়িয়ে এক্সপোর্ট কমিয়ে দাও। কেন জানি আমাদেরকে